এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। ইরান যুদ্ধে নাভিশ্বাস আমেরিকার। এশিয়া ছাড়ল শেষ বিমানবাহী রণতরী। পাহাড়ের নিচে গোপনে পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে ইরান। 1 মিনিটে আমেরিকা শেষ। আচমকা ট্রাম্পের ইমার্জেন্সি মিটিং। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। একদিকে ইরানের যুদ্ধ, অন্যদিকে এশিয়ায় চোখ রাঙাচ্ছে চীন। আর ঠিক এই মুহূর্তেই প্রশান্ত মহাসাগর ছাড়ল যুক্তরাষ্ট্রের শেষ বিমানবাহী রণতরী। ইউএসএস জর্জ ওয়াশিংটনকে পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যে। উদ্দেশ্য, দীর্ঘদিন ধরে যুদ্ধক্ষেত্রে থাকা ইউএসএস এব্রাহাম লিঙ্কনকে বদলি করা। অর্থাৎ ইরান যুদ্ধ সামলাতে গিয়ে এশিয়ায় ক্যারিয়ার শূন্য হয়ে পড়ছে আমেরিকা। বেসামাল আমেরিকার এই সামরিক পুনর্বিন্যাসী প্রমাণ দিচ্ছে ইরান যুদ্ধের চাপে যুক্তরাষ্ট্রের এবার নাভিশ্বাস উঠছে। প্রশ্ন জাগছে, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই কি আমেরিকার সামরিক বিকল্প ফুরিয়ে আসছে? এদিকে যা আমেরিকা করত, এখন তা করছে ইরান। মার্কিন সেনা ধরতে মাঠে নামবে ইরানি নারীরা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। একটি ঘোষণা, $30,000 আর একজন মার্কিন সেনা। মাত্র এই 3টি বাক্যেই ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধের সমীকরণ নতুন করে লিখতে চলেছে তেহরান। আমেরিকাকে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চাইছে, ইরানের হাত ধরেই বদলে যাচ্ছে যুদ্ধের প্রচলিত সব নিয়ম কানুন। সংঘাতের ময়দানে এতদিন যে হিসাব ছিল মিসাইল, যুদ্ধজাহাজ আর সামরিক ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ, সেখানে এখন মানুষের মূল্য সংযুক্ত করেছে ইরান। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির ঘোষণা, কোনো মার্কিন সামরিক সদস্যকে হত্যা, আটক বা হস্তান্তর করতে পারলেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার। এদিকে ইরানের অস্ত্র ভাণ্ডার দেখে নেতানিয়াহুর ঘুম উধাও। মাসে 300 ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের সামরিক ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়ে ইসরায়েল ভেবেছিল দেশটির ক্ষেপণাস্ত্র শক্তি হয়তো বহু বছরের জন্য থেমে যাবে। কিন্তু কয়েক মাস না যেতেই ইসরায়েলি গোয়েন্দাদের সামনে আসছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। যে ক্ষেপণাস্ত্র ভান্ডারকে ধ্বংস ভেবেছিল ইসরায়েল, সেটি আবার দ্রুত ভরতে শুরু করেছে। আর সবচেয়ে বড় উদ্বেগ, ইরানের উৎপাদনের গতি নিয়ে হিসাবই নাকি মেলাতে পারছে না ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, যুদ্ধের পর ইরানের সামরিক সক্ষমতা কত দ্রুত পুনর্গঠিত হচ্ছে তা নিয়ে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে নজরে এসেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন। যুদ্ধের আগে ইরানের হাতে কতগুলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছিল তা নিয়ে বিভিন্ন হিসাব রয়েছে। কিন্তু এখন সংখ্যার চেয়ে বড় হয়ে উঠেছে অন্য একটি বিষয়, নতুন ক্ষেপণাস্ত্র কত দ্রুত তৈরি করতে পারছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের সব হিসাব পাল্টে দিতেই পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর হলো ইরান। ইরানের সামরিক বাহিনীর হাতে পারমাণবিক অস্ত্র এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের সামরিক বাহিনীর দখলে কি রয়েছে দেশটির পারমাণবিক অস্ত্র? তবে কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই মারণাস্ত্র ব্যবহার করতে চলেছে ইরান? কারণ দেশটির একজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতা মার্কিনীদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলেছেন যে পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর হবে ইরান। কিন্তু হঠাৎ করেই এমন হুমকি কেন দিচ্ছে তেহরান? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 100 গুণ বেশি শক্তি প্রয়োগ করে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর হুমকি দিয়েছেন, যাকে ঘিরে ব্যাপক সামরিক প্রস্তুতি সেরেছে তেহরান। তবে কি অচিরেই শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বনাম ইরানের তুমুল যুদ্ধ? প্রশ্ন হলো, ইরান কি তাহলে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে? এদিকে মার্কিন সেনার মাথার দাম $30,000। মার্কিন সেনা ধরলে $30,000। ইরানের নতুন রণকৌশল এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুদ্ধের ময়দানে নতুন এক ঘোষণা দিয়ে আলোড়ন তুলেছে ইরান। মার্কিন সেনাকে জীবিত আটক বা হত্যার ক্ষেত্রে $30,000 পুরস্কারের ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান। আর নারীদের ক্ষেত্রে সেই পুরস্কার নাকি দ্বিগুণ হবে, মানে $60,000। যুদ্ধ যখন হরমুজ ঘিরে আরো জটিল হয়ে উঠছে, তখন ইরানের এই ঘোষণা নতুন করে প্রশ্ন তুলছে, এটা কি শুধু পুরস্কার ঘোষণা নাকি যুদ্ধের কৌশলেই বড় পরিবর্তনের ইঙ্গিত? আর এই ঘোষণার পর আমেরিকাই বা কি পদক্ষেপ নেবে? এদিকে যুক্তরাষ্ট্রের হৃৎপিণ্ডে ইরানের হামলা, 500 মার্কিন সেনার টার্গেট। যুক্তরাষ্ট্রের জায়গা মতো হাত দিয়েছে ইরান। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আরব সাগরের অন্ধকারে ধীর গতিতে এগিয়ে চলেছে আমেরিকার বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। হাজার হাজার নটিক্যাল মাইল দূরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে তখন একের পর এক হিসাব কষা হচ্ছে। কত জ্বালানি বাকি, কোন যন্ত্রাংশে দরকার, কোন বিমান কতক্ষণ আকাশে থাকতে পারবে। কারণ এই মুহূর্তে যুদ্ধজাহাজটির সবচেয়ে বড় শত্রু হয়তো কোনো ক্ষেপণাস্ত্র নয়, শত্রু হলো দূরত্ব। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছেন। এই খবর দিয়েছেন আমেরিকার সাবেক একজন কংগ্রেস ওম্যান মার্জরি গ্রিন টেলর। তিনি জর্জিয়া থেকে নির্বাচিত ছিলেন। বর্তমানে তিনি হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মেম্বার নন। আমি আরো তথ্য দিই আপনাদেরকে। এই মার্জরি গ্রিন টেলর তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলেরই লোক, এবং ডোনাল্ড ট্রাম্প যে উগ্রবাদী নীতি অনুসরণ করে, যে মেক আমেরিকা গ্রেট এগেন, মাগা আন্দোলন, যেটা এই মাগা আন্দোলনের একজন সক্রিয় লোক ছিলেন এই মার্জরি গ্রিন টেলর। তিনি এক পোস্টে দাবি করেছেন এই কথা। শুধু এটা মার্জরি গ্রিন টেলরের বক্তব্য না, এই খবর তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুও দিয়েছে। ইরানের সেনাপ্রধান ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তার উপরে যে একটা ভয় ছিল বিশ্বের, সেই ভয়টা কিন্তু সে নিজে ভেঙে ফেলছে।
এবং এটা ইসরায়েলের চক্করে পড়ে। যখন তিনি একটা বিমান থেকে নেমে পেছনের দরজা দিয়ে তিনি খাবারের গাড়িতে করে আর একটা প্লেনে করে তুরস্ক থেকে বলতে গেলে পালায় গেলেন, এরকম একটা যখন চিত্র বা খবর ঘটনা সামনে আসে, তখন ট্রাম্প সম্পর্কে আর শ্রদ্ধাবোধ থাকে না বা ভীতিটা থাকে না। সেই ভীতিটা কেটে গেছে ইরানের। ইরান এই জন্য ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাপ্রধান। একদিকে ইরানের যুদ্ধ, অন্যদিকে এশিয়ায় চোখ রাঙাচ্ছে চীন। আর ঠিক এই মুহূর্তেই প্রশান্ত মহাসাগর ছাড়ল যুক্তরাষ্ট্রের শেষ বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যে। উদ্দেশ্য দীর্ঘদিন ধরে যুদ্ধক্ষেত্রে থাকা ইউএসএস এব্রাহাম লিঙ্কনকে বদলি করা। অর্থাৎ ইরান যুদ্ধ সামলাতে গিয়ে এশিয়ায় ক্যারিয়ার শূন্য হয়ে পড়ছে আমেরিকা। বেসামাল আমেরিকার এই সামরিক পুনর্বিন্যাসী প্রমাণ দিচ্ছে ইরান যুদ্ধের চাপে যুক্তরাষ্ট্রের এবার নাভিশ্বাস উঠছে। প্রশ্ন জাগছে, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই কি আমেরিকার সামরিক বিকল্প ফুরিয়ে আসছে? মার্কিন নৌবাহিনীর এই বড় সিদ্ধান্তে আমেরিকার কোনো বিমানবাহী রণতরী থাকছে না প্রশান্ত মহাসাগরে। সবচেয়ে বড় উদ্বেগ ইউএসএস এব্রাহাম লিঙ্কনকে ঘিরে। মে মাসে ফেরার কথা থাকলেও ইরান যুদ্ধের কারণে তার মোতায়েন বাড়ানো হয়। জাহাজটি ইতোমধ্যে টানা 240 দিনের বেশি সমুদ্রে। ফলে নাবিকদের মানসিক স্বাস্থ্য, বিশ্রাম ও সরবরাহ নিয়েও প্রশ্ন উঠছে। অর্থাৎ যুদ্ধ শুধু অস্ত্রের উপর চাপ ফেলছে না, চাপ বাড়ছে নাবিকদের ওপরও। যুক্তরাষ্ট্রের হাতে মোট 11টি বিমানবাহী রণতরী, সাধারণত 2-3টি একসঙ্গে মোতায়েন থাকে। কিন্তু ইরান যুদ্ধ আরো দীর্ঘ হলে ইউএসএস থিওডর রুজভেল্টকেও মধ্যপ্রাচ্যে পাঠানোর সম্ভাবনা রয়েছে। তবে তাতে সংকট আরো বাড়বে, কারণ ক্যারিয়ারগুলোকে নিয়মিত রক্ষণাবেক্ষণে নিতে হয়। যুক্তরাষ্ট্রের মাত্র 2টি প্রধান ক্যারিয়ার শিপইয়ার্ডে তৈরি হতে পারে বড় জট। একের পর এক রণতরী মেরামতে গেলে ভবিষ্যতে কমে যেতে পারে প্রস্তুত ক্যারিয়ারের সংখ্যাও। এদিকে এশিয়ায় ঠিক তখনই সক্রিয় চীন। দক্ষিণ চীন সাগরের স্কারবোরো শোলের কাছে মহড়া, জাপানেও লাইভ ফায়ার অনুশীলন, ইন্দোনেশিয়ার সঙ্গেও নৌ মহড়া। চীনের জন্য তাই মার্কিন ক্যারিয়ার সরে যাওয়া সামরিক হামলার সুযোগ না হলেও শক্তি প্রদর্শনের বড় রাজনৈতিক সুযোগ। কারণ একটি মার্কিন ক্যারিয়ার শুধু যুদ্ধ জাহাজ নয়, মিত্রদের কাছে এটি নিরাপত্তার প্রতীক। কিন্তু সেই প্রতীক যখন এশিয়া থেকে সরে যায়, তখনই প্রশ্ন ওঠে, ইরানকে সামলাতে কি চীনের জন্য এশিয়ায় জায়গা করে দিচ্ছে আমেরিকা? এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বড় প্রশ্ন, ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের যুগে বিশাল বিমানবাহী রণতরী কতটা নিরাপদ? চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ছোট যুদ্ধজাহাজ, সাবমেরিন ও নতুন অস্ত্র ব্যবস্থার ওপর নির্ভরতা বাড়ানোর কথাও ভাবছে মার্কিন নৌবাহিনী। অর্থাৎ ইরান যুদ্ধের খেসারত শুধু আজকের যুদ্ধক্ষেত্র নয়, এর মূল্য দিতে হতে পারে আগামী কয়েক বছরেও। ইরানের বিরুদ্ধে যুদ্ধ যত দীর্ঘ হবে ততই বাড়বে ক্যারিয়ারের ব্যবহার, বাড়বে নাবিকদের ক্লান্তি, রক্ষণাবেক্ষণের চাপ, আর কমবে এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি। একদিকে ইরান, অন্যদিকে চীন। এখন প্রশ্ন একটাই, দুই ফ্রন্টে চাপের মধ্যে আমেরিকা কতদিন তার নৌবাহিনীর এই ক্যারিয়ার সংকট সামলাতে পারবে? সেই উত্তরের অপেক্ষায় এখন দিন গুনছে পুরো যুক্তরাষ্ট্র। একটি ঘোষণা, $30,000 আর একজন মার্কিন সেনা। মাত্র এই 3টি বাক্যেই ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধের সমীকরণ নতুন করে লিখতে চলেছে তেহরান। আমেরিকাকে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চাইছে, ইরানের হাত ধরেই বদলে যাচ্ছে যুদ্ধের প্রচলিত সব নিয়ম কানুন। সংঘাতের ময়দানে এতদিন যে হিসাব ছিল মিসাইল, যুদ্ধজাহাজ আর সামরিক ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ, সেখানে এখন মানুষের মূল্য সংযুক্ত করেছে ইরান। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির ঘোষণা, কোনো মার্কিন সামরিক সদস্যকে হত্যা, আটক বা হস্তান্তর করতে পারলেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার। চলতি মাসের 16 আগস্ট ইরানের জাতীয় সাংবাদিক দিবসে সেনাপ্রধান আমির হাতামি জানান, আগ্রাসী কোনো মার্কিন সেনাকে হত্যা বা আটক করতে পারলে ইরানি নাগরিকদের দেয়া হবে $30,000 পুরস্কার। তবে ইরানি নারীদের ক্ষেত্রে টাকার অঙ্কটা আরো বেশি। দেশটির কোনো নারী একই কাজ করতে পারলে মিলবে পুরস্কারের মূল টাকার অঙ্কের দ্বিগুণ, অর্থাৎ $60,000 পুরস্কার। শুধু তাই নয়, সফল হামলা চালানোর কাজে যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে সেটিও বাজার দরের চেয়ে দ্বিগুণ দামে কিনে নেবে ইরান। পুরনো অস্ত্রটি জাদুঘরে রেখে দেয়া হবে নতুন অস্ত্র। ধারণা করা হচ্ছে ওয়াশিংটনের সঙ্গে চলমান যুদ্ধকে এখন আর্থিক জিহাদের দৃষ্টিতে দেখছে তেহরান। উদ্দেশ্য, যেসব ইরানি নাগরিক সরাসরি যুদ্ধে অংশ নিতে পারছেন না তাদেরকে বিকল্প উপায়ে সংঘাতের মূল ধারার সঙ্গে সম্পৃক্ত করা। অর্থাৎ যুদ্ধের দায়িত্ব এখন আর দেশটির সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে না ইরান। দেশের সাধারণ মানুষের মধ্যে যুদ্ধের আগুন দাবানলের মতো ছড়িয়ে দিতে চাইছে তেহরান। অনেকেই বলছেন, দেশের অভ্যন্তরে জনমত তৈরির কৌশল হিসেবে এমন পদ্ধতি বেছে নিয়েছে ইরানের সামরিক বাহিনী। আমেরিকাকে দেখিয়ে দিতে চাইছে, মার্কিন আগ্রাসনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ এখন আর শুধু ইরানি সেনাদের মধ্যেই সীমাবদ্ধ নেই। দেশটির সর্বস্তরের জনগণ এখন যুদ্ধের ময়দানে নেমে আমেরিকাকে দেবে উচিত শিক্ষা। বলা হচ্ছে, সামরিক কৌশল বদলে এবার ওয়াশিংটনের ওপর মনস্তাত্ত্বিক চাপ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে তেহরান। ইরানি জনগণকে কাজে লাগিয়ে চেষ্টা করছে মার্কিন সেনাদের অবস্থান সম্পর্কে গোপন তথ্য
সংগ্রহ করার। এ কারণেই 6 মাসের দোরগোড়ায় কড়া নাড়া যুদ্ধের মূল্য ডলারের অঙ্কে নির্ধারণ করার ঘোষণা দিয়েছে। প্রশ্ন উঠেছে, ইরানের এই ঘোষণা কি কেবলই যুদ্ধকালীন ঘোষণা, নাকি চলমান যুদ্ধকে আরো অনিশ্চিত ও বিপজ্জনক করে তোলার কৌশল? ইরানের সামরিক ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়ে ইসরায়েল ভেবেছিল দেশটির ক্ষেপণাস্ত্র শক্তি হয়তো বহু বছরের জন্য থেমে যাবে, কিন্তু কয়েক মাস না যেতেই ইসরায়েলি গোয়েন্দাদের সামনে আসছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। যে ক্ষেপণাস্ত্র ভান্ডারকে ধ্বংস ভেবেছিল ইসরায়েল, সেটি আবার দ্রুত ভরতে শুরু করেছে। আর সবচেয়ে বড় উদ্বেগ, ইরানের উৎপাদনের গতি নিয়ে হিসাবই নাকি মেলাতে পারছে না ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, যুদ্ধের পর ইরানের সামরিক সক্ষমতা কত দ্রুত পুনর্গঠিত হচ্ছে তা নিয়ে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে নজরে এসেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন। যুদ্ধের আগে ইরানের হাতে কতগুলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছিল তা নিয়ে বিভিন্ন হিসাব রয়েছে, কিন্তু এখন সংখ্যার চেয়ে বড় হয়ে উঠেছে অন্য একটি বিষয়, নতুন ক্ষেপণাস্ত্র কত দ্রুত তৈরি করতে পারছে তেহরান। প্রতিবেদন অনুযায়ী ইরান যদি মাসে প্রায় 100 থেকে 300টি ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা ধরে রাখতে পারে, তাহলে আগের অস্ত্র ভান্ডারের মাত্রা দ্রুত ফিরে আসতে পারে। এখানেই ইসরায়েলের জন্য সবচেয়ে বড় ধাক্কা। যুদ্ধের সময় ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট হাজার হাজার স্থাপনায় হামলা চালানো হয়েছিল। ইসরায়েলের ধারণা ছিল এসব হামলার কারণে ইরানের সামরিক উৎপাদন দীর্ঘ সময়ের জন্য বাধাগ্রস্ত হবে, কিন্তু নতুন মূল্যায়নে দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে ইরান প্রত্যাশার তুলনায় অনেক দ্রুত পুনর্গঠন করছে। শুধু ইসরায়েল নয়, মে মাসে মার্কিন কর্মকর্তারাও জানিয়েছিলেন ইরানের ড্রোন সক্ষমতা পুনর্গঠনের গতি মার্কিন গোয়েন্দাদের আগের পূর্বাভাসের চেয়েও দ্রুত হতে পারে। ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামনে এখন হিসাবটা বদলে যাচ্ছে। যদি যুদ্ধের পরও ইরান দ্রুত ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে পারে, তাহলে ভবিষ্যতে আবার বড় ধরনের সংঘাত শুরু হলে আগের যুদ্ধের মতো দুর্বল অবস্থায় তেহরানকে পাওয়া নাও যেতে পারে, বরং পরবর্তী সংঘাতের শুরুতেই ইরানের হাতে নতুন করে বড় ক্ষেপণাস্ত্র সক্ষমতা থাকতে পারে। আর এটাই ইসরায়েলের জন্য সবচেয়ে অস্বস্তিকর খবর। যুদ্ধের কয়েক মাস পর এখন সবচেয়ে বড় প্রশ্নটা ক্ষেপণাস্ত্র কতগুলো ধ্বংস হয়েছে সেটা নয়, প্রশ্ন হলো ইরান কত দ্রুত আবার তৈরি করতে পারছে। কারণ যদি মাসে শত শত ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা সত্যি ফিরে আসে, তাহলে ইসরায়েলের জন্য যুদ্ধ শেষ হলেও হুমকি শেষ হচ্ছে না, বরং ধ্বংসস্তূপের মধ্য থেকেই যদি ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার আবার ভরে ওঠে, তাহলে পরবর্তী যুদ্ধের হিসাবটা ইসরায়েলকে আগের চেয়ে অনেক বেশি সতর্ক হয়েই করতে হবে। ইরানের সামরিক বাহিনীর দখলে কি রয়েছে দেশটির পারমাণবিক অস্ত্র? তবে কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই মারণাস্ত্র ব্যবহার করতে চলেছে ইরান? কারণ দেশটির একজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতা মার্কিনীদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলেছেন যে পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর হবে ইরান। কিন্তু হঠাৎ করেই এমন হুমকি কেন দিচ্ছে তেহরান? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 100 গুণ বেশি শক্তি প্রয়োগ করে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর হুমকি দিয়েছেন, যাকে ঘিরে ব্যাপক সামরিক প্রস্তুতি সেরেছে তেহরান। তবে কি অচিরেই শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বনাম ইরানের তুমুল যুদ্ধ? প্রশ্ন হলো, ইরান কি তাহলে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে? 400 কেজি ওজনেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম আছে ইরানের কাছে, যা আরো সমৃদ্ধ করলে দেশটি কমপক্ষে 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। সাম্প্রতিক সময়ে এমন দাবি বহুবার করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA। তাদের সেই দাবিকে ঘিরেই ইরান জুড়ে থাকা পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে সাম্প্রতিক যুদ্ধে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু কোনো স্বার্থই যেন অর্জন করতে পারেনি ইহুদিবাদীরা। উল্টো তেহরান থেকে আসছে এখন ভিন্ন ধরনের হুমকি, যার কারণে নানান চিন্তায় জর্জরিত হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যখন কোনো মতেই পেরে উঠছিল না ইহুদিবাদীরা, ঠিক তখনই পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। সম্প্রতি আবারও প্রায় একই কায়দায় ইরানকে বাগে আনার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা পুরো ইরানকে ধ্বংস করে দিতে সক্ষম, তবে যুক্তরাষ্ট্র সেটা করতে চায় না। কিন্তু ইরান যদি হামলা চালায়, তাহলে আমরাও 100 গুণ বেশি শক্তি প্রয়োগ করে পাল্টা আঘাত হানব। মার্কিন শাসকের এমন হুমকির প্রেক্ষাপটেই পারমাণবিক ইস্যুতে মতাদর্শ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ইরানও। কারণ এতদিন ইউরেনিয়াম ব্যবহার করে শুধুমাত্র বেসামরিক খাতের উন্নয়ন করার দাবি করে আসছিল তেহরান, তবে এবার পারমাণবিক অস্ত্র তৈরির হুমকি দিচ্ছে ইরান। এ প্রসঙ্গে দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসাভিভার্ত বলেছেন, শত্রুরা যদি আমাদের বিরুদ্ধে আগ্রাসন বৃদ্ধি করে, তাহলে পারমাণবিক অস্ত্র হাতে তুলে নেবে ইরানের সামরিক বাহিনী। আমাদের পারমাণবিক কর্মসূচি একটি অভ্যন্তরীণ বিষয়, এটিকে ঘিরে ভিন্ন কোনো দেশের নাক গলানো উচিত নয়। যদিও সাম্প্রতিক যুদ্ধে ইরানের কঠোর পাল্টা প্রতিক্রিয়ার মুখে যুক্তরাষ্ট্র এখন আত্মসমর্পণের প্রায় কাছাকাছি চলে এসেছে। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে মার্কিন মূল ভূখণ্ডের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান। কিন্তু কিভাবে সেই মিশন সফল করবে তেহরান? যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় মিসাইল তৈরির ইঙ্গিত দিয়েছে ইরান।
এ প্রসঙ্গে সম্প্রতি দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির প্রধানের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেছেন, শত্রুপক্ষের বিরুদ্ধে বছরের পর বছর ধরে মিসাইল হামলা চালানোর সক্ষমতা আছে ইরানের। সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানোর জন্য আইআরজিসিকে সক্ষমতা অর্জন করার নির্দেশনা দেওয়া হয়েছে। যুদ্ধের ময়দানে নতুন এক ঘোষণা দিয়ে আলোড়ন তুলেছে ইরান। মার্কিন সেনাকে জীবিত আটক বা হত্যার ক্ষেত্রে $30,000 পুরস্কারের ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান। আর নারীদের ক্ষেত্রে সেই পুরস্কার নাকি দ্বিগুণ হবে, মানে $60,000। যুদ্ধ যখন হরমুজ ঘিরে আরো জটিল হয়ে উঠছে, তখন ইরানের এই ঘোষণা নতুন করে প্রশ্ন তুলছে, এটা কি শুধু পুরস্কার ঘোষণা নাকি যুদ্ধের কৌশলেই বড় পরিবর্তনের ইঙ্গিত? আর এই ঘোষণার পর আমেরিকাই বা কি পদক্ষেপ নেবে? ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, কোন ইরানি নাগরিক যদি কোনো মার্কিন সামরিক সদস্যকে আটক করে হস্তান্তর করেন অথবা হত্যা করেন, তাহলে তাকে দেওয়া হবে $30,000, অর্থাৎ প্রায় 5 বিলিয়ন তুমা। তিনি দাবি করেছেন, এই পরিকল্পনায় অংশ নেওয়ার জন্য বিপুল সংখ্যক অনুরোধ আসার পরই এমন পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। আরো চমকপ্রদ বিষয় হলো, হাতামির বক্তব্য অনুযায়ী কোনো ইরানি নারী এমন কাজ করলে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ হয়ে $60,000 হতে পারে। আর এই ঘোষণার সময়টাও গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জুনে যে অস্থায়ী সমঝোতা হয়েছিল তার 7 দিনের সময়সীমা এখন শেষ হওয়ার পথে। কিন্তু সেই সমঝোতা অনুযায়ী স্থায়ী সমাধানের আলোচনা এগোয়নি, বরং হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, সামরিক চাপ এবং বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইরানের সেনাপ্রধান একই সঙ্গে দাবি করেছেন, যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নিয়ে করা বিভিন্ন দাবি প্রশ্নের মুখে পড়েছে। তার বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের আর পারস্য উপসাগর, ওমান উপসাগর কিংবা হরমুজ প্রণালীতে প্রবেশের অনুমতি নেই। ইরানের এই ঘোষণা অবশ্য একেবারে নতুন ধরনের বক্তব্য নয়। এর আগেও দেশটির কিছু কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে পুরস্কারের কথা বলেছেন। তবে এবার ঘোষণা সরাসরি মার্কিন সামরিক সদস্যদের ঘিরে। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 17 জন মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন, তবে তাদের কেউই ইরানের ভেতরে স্থল যুদ্ধে নিহত হননি। বিভিন্ন দেশের ঘটনাতেই তাদের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। আর এখানেই ইরানের নতুন ঘোষণার তাৎপর্য আরো বেড়ে যাচ্ছে, কারণ ইরানের ভেতরে বড় আকারে মার্কিন স্থল সেনা মোতায়েনের তথ্য না থাকলেও দেশটি এমন বার্তা দিচ্ছে যেন মার্কিন সামরিক সদস্যরা যেখানেই থাকুক সেখানেই তাদের নিরাপত্তা নিয়ে নতুন ঝুঁকি তৈরি হয়। $30,000 এই ঘোষণা শুধু অর্থের অঙ্ক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইরানের মানসিক চাপ তৈরির নতুন কৌশল এবং যুদ্ধের রাজনৈতিক বার্তা। হরমুজ নিয়ে যখন ওয়াশিংটন ও তেহরানের অবস্থান আরো কঠিন হচ্ছে, তখন এমন ঘোষণা সংঘাতকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে। আর সবচেয়ে বড় বিষয়, যুদ্ধ থামানোর আলোচনা যখন কার্যত অচল, তখন ইরানের এই নতুন বার্তা দেখিয়ে দিচ্ছে সংঘাত শেষ করার চেয়ে দুই পক্ষই এখন চাপ বাড়ানোর পথেই এগোচ্ছে। আরব সাগরের অন্ধকারে ধীর গতিতে এগিয়ে চলেছে আমেরিকার বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। হাজার হাজার নটিক্যাল মাইল দূরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে তখন একের পর এক হিসাব কষা হচ্ছে, কত জ্বালানি বাকি, কোন যন্ত্রাংশে দরকার, কোন বিমান কতক্ষণ আকাশে থাকতে পারবে। কারণ এই মুহূর্তে যুদ্ধজাহাজটির সবচেয়ে বড় শত্রু হয়তো কোনো ক্ষেপণাস্ত্র নয়, শত্রু হলো দূরত্ব। আর সেই দূরত্ব তৈরি করেছে ইরানের হামলা। ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকা যে শুধু ক্ষেপণাস্ত্র আর ড্রোনের মোকাবিলা করছে, বিষয়টি এখন আর এত সরল নেই। যুদ্ধক্ষেত্রের অনেক দূরে বসে ইরানের হামলা যেন আমেরিকার সামরিক সরবরাহ ব্যবস্থার উপর এমন একটি চাপ তৈরি করেছে, যার প্রভাব পৌঁছে গেছে সরাসরি বিশ্বের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী পর্যন্ত। গল্পটা শুরু হয় বাহরাইন থেকে। ইরান যুদ্ধের একদম প্রথম দিকে ইরানি ড্রোন আর মিসাইল আঘাত হানে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে। এই একটি হামলার ধাক্কায় বদলে যায় গোটা যুদ্ধক্ষেত্রের সমীকরণ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, বাহরাইনের ওই ঘাঁটি ছিল উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর রসদ সরবরাহের মূল কেন্দ্র। হামলার পর বাধ্য হয়ে নৌবাহিনী তাদের সরবরাহ ব্যবস্থা সরিয়ে নেয় ভারত মহাসাগরে ব্রিটিশ নিয়ন্ত্রিত দ্বীপ ডিয়েগো গার্সিয়ায়। বাহরাইন থেকে যার দূরত্ব 3,500 কিলোমিটারেরও বেশি। একই যুদ্ধজাহাজে হাজার হাজার নাবিক, তাদের প্রতিদিনের খাবার, ওষুধ, যন্ত্রাংশ, অস্ত্র, মেরামতির সরঞ্জাম সবকিছুই এখন আসতে হচ্ছে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে। যেটা আগে ছিল হাতের কাছের এক দোকান থেকে জিনিস আনার মতো সহজ, সেটাই এখন হয়ে উঠেছে এক সুদূর প্রসারী, ধীরগতির, ঝুঁকিপূর্ণ অভিযান। উপসাগরে মোতায়েন থাকা 2টি মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে এখন এই দূরবর্তী ঘাঁটি থেকে সব রসদ পাঠাতে হচ্ছে। প্রতিটি চালান, প্রতিটি মেরামতির যন্ত্রাংশ, এমনকি সবচেয়ে সাধারণ প্রয়োজনীয় জিনিসও পাড়ি দিচ্ছে এই বিশাল দূরত্ব। দীর্ঘ বিলম্ব, পরিবহন বিমান আর জাহাজের উপর বাড়তি চাপ আর ঘাটতি দেখা দিলে তা দ্রুত সরিয়ে তোলার সুযোগ প্রায় নেই বললেই চলে। আর এই সংকটেরই সবচেয়ে বড় শিকার এখন ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মূলত এই ক্যারিয়ারের অন্য একটি অভিযানে যাওয়ার কথা ছিল, কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে তাকে পথ পরিবর্তন করানো হয়। সাধারণত নৌবাহিনী একটি ক্যারিয়ারের মোতায়েন সময় 6-7 মাসের মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা করে, কিন্তু লিঙ্কন এখন সমুদ্রে প্রায় 9 মাস ধরে আছে। তার মধ্যে 240 দিনেরও বেশি সময় কোনো বন্দরে ভেড়েনি। ইউএসএস আব্রাহাম লিঙ্কনে থাকা প্রায় 5,000 সেনা ও নাবিক বর্তমানে চরম এক মানবিক ও মানসিক সংকটের মুখোমুখি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো এই বিশাল জাহাজে কতদিন ডিউটি করতে হবে বা কবে দেশে ফেরা যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই অনিশ্চয়তাই সেনা সদস্যদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতি ঘটিয়েছে। বর্তমানে জাহাজে থাকা নাবিক, তাদের পরিবার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট থেকে এই করুণ চিত্র সামনে এসেছে। জানা গেছে একটানা কাজ আর বিশ্রামের অভাবে সেনা সদস্যদের মনোবল একদম ভেঙে পড়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার কথা ভাবছে। এমনকি জাহাজ থেকে এক নাবিক সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে সহকর্মীরা তাকে শেষ মুহূর্তে আটকে দেয়। মানসিক কষ্টের পাশাপাশি যোগ
হয়েছে মৌলিক চাহিদার সংকট। জাহাজে থাকা সেনা সদস্যরা ঠিকমতো খাবার ও খাওয়ার পানি পাচ্ছেন না। একদিকে অতিরিক্ত কাজের চাপ, অন্যদিকে পরিবার থেকে বিচ্ছিন্নতা আর রসদ সংকট, সব মিলিয়ে আব্রাহাম লিঙ্কনের উপর এখন এক থমথমে ও ভীতিকর পরিস্থিতি। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছেন। এই খবর দিয়েছেন আমেরিকার সাবেক একজন কংগ্রেস ওম্যান মার্জরি গ্রিন টেলর। তিনি জর্জিয়া থেকে নির্বাচিত ছিলেন, বর্তমানে তিনি হাউস অব রিপ্রেজেন্টেটিভের মেম্বার নন। আমি আরো তথ্য দিই আপনাদেরকে। এই মার্জরি গ্রিন টেলর তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলেরই লোক, এবং ডোনাল্ড ট্রাম্প যে উগ্রবাদী নীতি অনুসরণ করে, যে মেক আমেরিকা গ্রেট এগেন, মাগা আন্দোলন, যেটা এই মাগা আন্দোলনের একজন সক্রিয় লোক ছিলেন এই মার্জরি গ্রিন টেলর। তিনি এক পোস্টে দাবি করেছেন এই কথা। শুধু এটা মার্জরি গ্রিন টেলরের বক্তব্য না, এই খবর তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুও দিয়েছে। আনাদোলু এ ব্যাপারে হোয়াইট হাউসের কর্মকর্তাদের বক্তব্য নিতে চেয়েছে, তারা কোনো বক্তব্য দেয়নি। যদি আমেরিকা ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে তার প্রতিক্রিয়া কি হতে পারে, আমেরিকার জন্য পরিণতি কি হতে পারে, ইরানের জন্য পরিণতি কি হতে পারে, ইসরায়েলের জন্য পরিণতি কি হতে পারে, এই সমস্ত নিয়ে এখনকার ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। আমরা গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যে ইরানের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে যে আমেরিকা যদি ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরান কি করবে। ওই ভিডিওতেই কিন্তু এই সমস্ত সম্পর্কে একটা ইঙ্গিত ছিল। আজকে সেই ব্যাপারে একদম পরিষ্কার করে তথ্য এসেছে। আমি আগেই বলেছি যে আমেরিকার রিপাবলিকান দলের সাবেক কংগ্রেস ওম্যান, তিনি 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত রিপাবলিকান দলের কংগ্রেস ওম্যান ছিলেন, মার্জরি গ্রিন টেলর। জর্জিয়া অঙ্গরাজ্যের জর্জিয়া স্টেটের 14th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের তিনি কংগ্রেস ওম্যান ছিলেন। এই মার্জরি গ্রিন টেলর তিনি এক্স পোস্টে বলেছেন যে ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালানোর ব্যাপারে পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, এবং এই ব্যাপারে অর্থাৎ পরমাণু হামলা কিভাবে চালানো যাবে এর বিস্তারিত পরিকল্পনা করার জন্য হোয়াইট হাউসে বৈঠক হচ্ছে। বিশেষজ্ঞ এক্সপার্ট লেভেলের লোকজন নিয়ে বৈঠক করছেন। মার্জরি গ্রিন টেলর এই কথা বলেছেন তার পোস্টে। তিনি বলেছেন এটা আমার কল্পনা বা অনুমান না, আমি জানি এটা হচ্ছে। তারপরে তিনি তার ওই পোস্টে বলেছেন এটাও ঠিক যে আমেরিকা কিন্তু আনটাচেবল নয়, অর্থাৎ আমেরিকাকে যে ছোঁয়া যাবে না, আমেরিকা শুধুই ইরানের উপর বোমা মেরে দেবে পরমাণু বোমা আর আমেরিকা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে, ব্যাপারটা এমনও না। মার্জরি গ্রিন টেলর আরো বলেছেন এই ধরনের পরমাণু বোমা হামলা হলে কি তার পরিণতি হতে পারে সেটাও অনুমান করা যায়। গ্রিন টেলর বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা হামলা চালায় তাহলে সর্বপ্রথম যেটা হবে সেটা হচ্ছে যে আমেরিকার বর্তমান নেতৃত্ব ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবে, দায়ী থাকবে, নাম্বার 1। নাম্বার 2, ইরানের উপর যদি পরমাণু বোমা হামলা চালানো হয় তাহলে ইরান বা তার আরো কোনো মিত্র দেশ আমেরিকার বিরুদ্ধে বোমা হামলা চালাবে না, বা পরমাণু হামলা চালাবে না, বা ক্ষেপণাস্ত্র হামলা চালাবে না, এটা ভাবার তো কোনো কারণ নেই। আমেরিকা তো আনটাচেবল নয়, ধরা ছোঁয়ার বাইরে নয়, তাকে ছোঁয়া যাবে না, ধরা যাবে না, তা তো না। মার্জরি গ্রিন টেলর আরো বলেছেন আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা হামলা চালায় তাহলে সারা বিশ্বে ভয়াবহ রকমের অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে, মন্দা একের হু হু করে ধেয়ে আসবে। মার্জরি গ্রিন টেলর আরো বলেছেন সারা বিশ্বে পরমাণু অস্থিতিশীলতা তৈরি হবে, সারা বিশ্বে পরমাণু অস্থিতিশীলতা তৈরি হবে, এবং অনেক দেশ পরমাণু বোমা বানানোর জন্য ছুটবে, কারণ প্রত্যেকেই নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যাবে। এই গেল মার্জরি গ্রিন টেলরের বক্তব্য। এবার আনাদোলুর কথা বলি। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু তারা এক রিপোর্টে বলেছে আজকেই যে এই গ্রিন টেলরের বক্তব্য সত্য, এবং মার্কিন প্রশাসন ইরানের উপর পরমাণু বোমা হামলা চালানোর চেষ্টা করছে, এই ঘটনা সত্য। তবে এই ব্যাপারে হোয়াইট হাউসের কর্মকর্তাদের মন্তব্য জানার জন্য আনাদোলুর রিপোর্টাররা চেষ্টা করেছে, তাদেরকে ফোন করেছে, যোগাযোগ করার চেষ্টা করেছে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সাথে, কিন্তু হোয়াইট হাউসের কর্মকর্তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। হয় ফোন ধরেননি অথবা ফোন ধরেছেন কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলা যাবে না বা বলবো না বা এখনই কোনো মন্তব্য নেই, এরকম একটা কিছু বলেছে। এটা গেল আনাদোলু রিপোর্টের প্রসঙ্গ। এবার আমরা আসি, যদি আমেরিকা পরমাণু বোমা হামলা চালায় তাহলে তার পরিণতি কি হতে পারে। একেবারে সরাসরি যে বক্তব্য সেটি হচ্ছে আমেরিকা যদি ইরানের উপরে বোমা হামলা চালায়, পরমাণু বোমা হামলা চালায়, তাহলে ইরানের প্রথম জবাব ইসরায়েল পৃথিবীর মানচিত্রে থাকবে না। দ্বিতীয় আরেকটা বক্তব্য হচ্ছে গতকালকেই বা আজকেই ইরানের একজন বিশ্লেষক বলেছেন ইরানের হাতে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তা অস্ট্রেলিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত আনতে পারে। তেহরান থেকে অস্ট্রেলিয়ার দূরত্ব হচ্ছে 11,000 কিলোমিটার, আর তেহরান থেকে ওয়াশিংটনের আমেরিকার দূরত্ব হচ্ছে 10,000 কিলোমিটার। ফলে আমেরিকা ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় আছে, এটা পরিষ্কার। আমি অনেক আগেই বলেছি, তারা এই যুদ্ধ শুরুর কয়েকদিন আগেই রাশিয়ার একটি উপসাগরে ইরান থেকে রাশিয়ার উপর দিয়ে সেই ক্ষেপণাস্ত্র রাশিয়ার একটি উপসাগরের উপরে পরীক্ষা করেছে। বলা হয়েছিল তার পাল্লা 14,000 কিলোমিটার, তা 14,000 না হয়ে সেই 11,000 কিলোমিটারই হোক, ইরানের হাতে আন্তঃমহাদেশীয় অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে, ICBM যেটা। আমি আপনাদেরকে বলি, সাধারণ অর্থাৎ কনভেনশনাল ওয়ারহেড
বহন করার জন্য ইরান ICBM বানিয়েছে, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বানিয়েছে, এটা আমি ভাবতে রাজি নই। এমন কিছু ওয়ারহেড ইরানের কাছে থাকবে যা দিয়ে ইরান আমেরিকাকে মোকাবেলা করবে। ইরান কিন্তু সবসময় বলে এসেছে আমেরিকা যেভাবে যুদ্ধ করবে ইরান সেইভাবে যুদ্ধ করবে, আমেরিকা যেভাবে হামলা করবে ইরান সেইভাবে জবাব দেবে, এরকম। তো যদি পরমাণু বোমা হামলা চালায় তাহলে কি করবে ইরান? ইরান তো যে দুটো বক্তব্য দিল যে আমেরিকা যেভাবে হামলা করবে ইরানও সেইভাবে হামলা করবে, আমেরিকা যে ধরনের অস্ত্র ব্যবহার করবে ইরানও সেই ধরনের অস্ত্র ব্যবহার করবে, এই তো কথা। তো আমেরিকা যদি পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরান কি করবে? এখানে তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে, তাই না? এই প্রশ্নের জবাব তো ইরানি কর্মকর্তাদের মুখে আছে, তাদের বক্তব্যের ভেতরে আছে যে আমেরিকা যে ধরনের অস্ত্র ব্যবহার করবে তার পাল্টা জবাব ঠিক সেই রকমের অস্ত্র দিয়ে দেওয়া হবে। তাহলে আমেরিকা পরমাণু বোমা ব্যবহার করলে ইরানও তাই করবে, হিসাব তাই বলে। এবং আমার বাস্তব অভিজ্ঞতার কথা তো আমি বলেছি খানিকটা, সেই প্রথম দিকে ভিডিওতে বলেছিলাম যে আমি ইরানে থাকা অবস্থায় একদিন রাত 8:30 9টার দিকে এমন একটা ভূমিকম্প হলো, তাতে শুধু গুম 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 করে শব্দ শুনতে পেলাম আমরা তেহরানে যারা থাকতাম তারা, এবং ব্যাপক ভূমিকম্প হলো, কিন্তু কোনো লোকজন মারা যায়নি, কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর ছিল না। ভূমিকম্প হলো দর্শকে, ঠিক আছে, বাট কেন গুম গুম করে শব্দ হলো? গুম গুম করে শব্দ কেন হবে সেই প্রশ্ন কিন্তু থেকে গেল, সেই প্রশ্নের জবাব নেই। হয়তোবা ইরান তার কোনো না কোনো অস্ত্র পরীক্ষা করেছিল যার প্রেক্ষাপটে ওই রকমের ভূমিকম্প সৃষ্টি হয়েছিল এবং একটা শব্দ হয়েছিল। ভূমিকম্পের সময় তো কোনো শব্দ হতে শুনি যাবে। যাই হোক, ইরান গতকালকেও কিন্তু বলেছে যে আমেরিকা যদি ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরান বিশ্বের সমস্ত মার্কিন ঘাঁটি দখল করে নেবে। কি দিয়ে দখল করবে? প্রথমত এবং প্রধানত তো তাকে বিমান হামলা চালানোর মতো অবস্থা থাকতে হবে বা ক্ষেপণাস্ত্র হামলা। তো সেই ক্ষেপণাস্ত্র নিশ্চয় আছে, তা না হলে তো ইরান ফাঁকা বলি দেবে না যে আমেরিকা আমাদের উপরে পরমাণু বোমা হামলা চালালে আমরা আমেরিকার ঘাঁটি দখল করে নেবো, কিভাবে সম্ভব? তাই নিশ্চয়ই তার ভান্ডারে সেরকমের অস্ত্র থাকতে হবে, আছে। আমেরিকা যদি ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরান কি করবে? তার আরো কিছু জবাব আছে। একটা জবাব হলো যে পৃথিবীতে ইসরায়েল নামক মানচিত্র থাকবে না, কারণ আমেরিকা ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালানোর সাথে সাথে আগে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নেই করে দেওয়া হবে, মুছে দেওয়া হবে। এটা ইরানের একদম প্রথম এবং প্রধান টার্গেট। দ্বিতীয় কথা হচ্ছে যদি আমেরিকা ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরান পরমাণু বোমা হামলা চালাবে কিনা সেই প্রশ্ন সবার চেয়ে বড়। সেই ব্যাপারে ইরানের একজন বিশ্লেষক বলছেন যে ইরানের হাতে পরমাণু অস্ত্র নেই এ কথা তো কেউ নিশ্চয়তা দেয়নি, বা তিনি যা বলেছেন তার মানে দাঁড়াচ্ছে এই যে ইরানের হাতে পরমাণু অস্ত্র নেই একথা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর তেহরান ইউনিভার্সিটির প্রফেসর এবং ভূ রাজনীতির খুব গুরুত্বপূর্ণ একজন বিশ্লেষক প্রফেসর ডক্টর মারান্দি তিনি বলেছেন যে ইরানের যে 70 থেকে 80 বা 100টা মিসাইল সিটি আছে ইরানে, সেগুলো সব তো ধ্বংস করে দিতে পারবে না আমেরিকা। যদি তাই না পারে তারপরে কি হবে? তার মানে তারপরে ইরান পাল্টা প্রতিশোধ দেওয়ার জন্য ব্যবস্থা করবে। এই জায়গায় আমি অন্য একটা কথা বলি, হয়তো এমন হলেও হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে ভয় দেখানোর চেষ্টা করছেন। আগে তো তিনি কয়েকবার হামলা চালাতে চেয়েছিলেন, পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে দিতে চেয়েছিলেন, কিন্তু সেই হামলায় তিনি করেননি, মুছে দেওয়া তো পরের কথা। এবারও ডোনাল্ড ট্রাম্প ইরানকে হামলার হুমকি দিতে পারে, ভয় দেখাতে পারে। আবার এমন হতে পারে যে এবার সত্যি সত্যি পরিকল্পনা করছে, কিন্তু অনেকবার ডোনাল্ড ট্রাম্প বলেও হামলা চালায়নি, এইরকম একটা মনোভাব নিয়ে ইরান যদি মনে করে ট্রাম্প তো বলে হামলা চালাবে না, তাহলে হয়তো ইরান ভুলও করতে পারে। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কি বললো কি বললো না তার চেয়ে বড় কথা ইরানকে তার মতো করে অল টাইম প্রস্তুত থাকতে হবে, তা নাহলে বিপদে পড়তে পারে ইরান। একথা ঠিক যে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দূতাবাস, আমেরিকান দূতাবাসে লোকজন খুব কম। মধ্যপ্রাচ্যে আমেরিকার লোকজনকে সফর করতে একদম অনেক আগে নিষেধ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন যে সমস্ত লোকজন ছিল এমনকি ঘাঁটিতে বা দূতাবাসে তার বেশিরভাগই সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের হাতে যে সমস্ত মিসাইল সিটি রয়েছে তাতে শুধুমাত্র যে ইসরায়েলে আঘাত করার মতো মিসাইল রয়েছে কথা তো ইরান গ্যারান্টি দেয়নি। আবার একটা কথা আপনারা ভাবুন যে কতদিন ধরে আমেরিকা এবং সারা বিশ্বের সাথে ইরানের টানাটানি চলছে 60 মাত্রার ইউরেনিয়াম নিয়ে। ইরান ওই 60 মাত্রার ইউরেনিয়াম কি কারণে বানিয়েছে, কি কারণে ডেভেলপ করেছে, এবং সেই 60 মাত্রার ইউরেনিয়াম যে এতদিন 90 মাত্রায় নেয়নি তার নিশ্চয়তা কোথায় আছে? 6 মাস ধরে তো ইরানের সাথে আমেরিকার যুদ্ধই চলছে। এই 6 মাসের ভেতরে তো সমস্ত সবকিছু ধ্বংস করে দিতে পারেনি। তাহলে এই 6 মাসের ভেতরে যদি পরমাণু বোমা বানিয়েই ফেলে ইরান তাহলেই বা আমেরিকার কি করার আছে? এবং মার্জরি গ্রিন টেলর কিন্তু বলেছেন আমেরিকা ইজ নট আনটাচেবল, আমেরিকা ধরা ছোঁয়ার বাইরের কেউ নয়, তাকে ধরা যাবে না, ব্যাপারটা তা না। তো তাই যদি হয় তাহলে আমেরিকাকেও প্রস্তুতি নেওয়া দরকার। আমার মনে হয় তারা যদি ইরানের উপর পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরানের পাল্টা প্রতিশোধ তাদের উপরে যাবে, তারা সেইভাবে যেন প্রস্তুত থাকে। আমার ব্যক্তিগত ধারণা এমন, আমি মনে করি ইরান দীর্ঘদিন ধরে তাদের নিজেদের ভান্ডারে 60 মাত্রার ইউরেনিয়াম রেডি রেখেছে, সমৃদ্ধ ইউরেনিয়াম। এটা এমনি এমনি না, আমি সবসময় বলি যে একেবারে এমনি এমনি বিনা কারণে এই 60 মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করে ইরান শত্রুদের কাছ থেকে 2 দিন অন্তর অন্তর ধাক্কা খাবে, এটা ইরান করতো না, করার কথা না। এই 60 মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিশেষ একটা মাজেজা আছে। সেই মাজেজাটা হচ্ছে এই, ইরান জানে তাদের প্রধান দুটো শত্রু ইসরায়েল এবং আমেরিকা, এই দুটো শত্রুর হাতেই পরমাণু বোমা আছে। তাহলে শত্রুকে যদি মোকাবেলা করতে হয় তাহলে খালি হাতে গেলে হবে, ব্যবস্থা নিয়েই যেতে হবে। হয়তো সেই ব্যবস্থা ইরান এতদিন পাকাপাকি করে ফেলেছে। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি।
আলোচনা শেষের আগে আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি মনে করছেন? আমেরিকা যদি পরমাণু বোমা হামলা চালায় তাহলে পাল্টা জবাব ইরান দেবে কিনা এবং সেটা পরমাণু বোমা দিয়েই দেবে কিনা, আপনাদের কি মনে হয়? ডোনাল্ড ট্রাম্প, তার উপরে যে একটা ভয় ছিল বিশ্বের, সেই ভয়টা কিন্তু সে নিজেই ভেঙে ফেলছে এবং এটা ইসরায়েলের চক্করে পড়ে। যখন তিনি একটা বিমান থেকে নেমে পেছনের দরজা দিয়ে তিনি খাবারের গাড়িতে করে আর একটা প্লেনে করে তুরস্ক থেকে বলতে গেলে পালায় গেলেন, এরকম একটা যখন চিত্র বা খবর ঘটনা সামনে আসে, তখন ট্রাম্প সম্পর্কে আর শ্রদ্ধাবোধ থাকে না বা ভীতিটা থাকে না। সেই ভীতিটা কেটে গেছে ইরানের। ইরান এই জন্য ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিছে। ইরানের সেনাপ্রধান ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিছে। কেন? ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এই অঞ্চল রক্ষায় নিয়োজিত ইরানি বাহিনী প্রয়োজনে ট্রাম্পের পা ভেঙে দেবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIBর বরাতে আল জাজিরা এই খবর দিয়েছে। ট্রাম্প গত শুক্রবার হুমকি দিয়েছেন তিনি হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ডে পরিণত করবেন। ট্রাম্পের এমন মন্তব্যকে বিপজ্জনক রসিকতা হিসেবে অভিহিত করেছেন আমির হাতামি। ইরানের সেনাপ্রধান বলেন, ইরানকে নিয়ে এই ধরনের রসিকতা করা একটি বড় ভুল, কারণ এটি ইরান আর এই দেশের এমন সব যোদ্ধা রয়েছে যারা আপনার পা ভেঙে দেবেন। আমির হাতামি আরো দাবি করেন, মার্কিন বাহিনীকে এই অঞ্চল থেকে কার্যকরভাবে বিতাড়িত করা হয়েছে। পারস্য উপসাগরে, ওমান সাগরে এবং হরমুজ প্রণালীতে প্রবেশের কোনো অনুমতি এখন আর তাদের নেই। ইরানের সেনাপ্রধান বলেন, এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে আগের অবস্থানে ফিরতে দেওয়া হবে না এবং ইরান কখনো তা হতে দেবে না। চিন্তা করেন, তার মানে মধ্যপ্রাচ্যে যে সবভাবে ঘাঁটি গেড়ে বসছিল সেইভাবে আর ঘাঁটি থাকবে না। 1, 2 নম্বর, 5,000 নৌসেনা লম্বা সময় থাকতে থাকতে ক্লান্ত হয়ে হতাশ হয়ে এখন তারা ফিরে যাচ্ছে। সব মিলা কিন্তু এই অঞ্চল থেকে যেভাবে যুদ্ধের মেজাজ নিয়ে আসছিল ঠিক সেইভাবে কিন্তু এখন উঠায় যাচ্ছে এবং ট্রাম্পের কণ্ঠ কিন্তু স্থিমিত হয়ে আসতেছে। আগের মতন সেই বলিষ্ঠ কণ্ঠস্বর নেই। এই জন্য আমি বলছি যে হঠাৎ করে কিন্তু চুপ সে গেছে। অনেকগুলি কারণ। এক হলো এই ব্যয়বহুল যুদ্ধ চালানো মাসের পর মাস, এইটা আমেরিকার জনগণ মেনে নেবে না। নেবে না এই কারণে যে তেলের দাম বাড়ছে, জনগণ ভুক্তভোগী। জনগণ হয়তো 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস কষ্ট করতে পারে, কিন্তু মাসের পর মাস আজকে 5 থেকে 6 মাস ধরে যুদ্ধ চলছে এবং ইরানও এটা নিয়ে খেলছে। ইরানও আস্তে আস্তে ক্লান্ত করতে করতে এমন অবস্থা যে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে। এই অবস্থার মধ্যে আবার ইরান কখন কোন দিক দিয়ে হামলা করে ওই ভয়ে যেভাবে তুরস্ক ছাড়লো ট্রাম্প, তাতে কিন্তু ভয় ভেঙে গেছে ইরানের। ফলে মানে আমেরিকা আবার আগের অবস্থানে চলে আসবে সেটা এত সহজ না।